নিজেরাই যুদ্ধবিরতি ঘোষণা করে লেবাননে আবারও ইসরায়েলের বর্বরতা, সেনাসহ নিহত 12, হুমকির মুখে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। জাতিসংঘেও ইসরায়েলের আগ্রাসী মনোভাব, এক কর্মকর্তার সঙ্গে তুমুল বিতর্ক, অন্যজনের সাথে বিরূপ আচরণ। দিল্লিতে ফের ককরোচ জনতা পার্টির জনসভা ঘিরে উত্তেজনা, প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীর আত্মহত্যা নিয়ে মোদিকে চিঠি। আপনারা দেখছেন স্টার নিউজ। তাসফিয়া তামান্না স্বাগত জানাচ্ছি স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। ইসরায়েল এবং হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হলেও লেবাননের দক্ষিণাঞ্চলের সংঘাত অব্যাহত রয়েছে। লেবাননের এক সেনাসহ ইসরায়েলি হামলায় আরও 12 জন নিহত হয়েছেন। এছাড়া গতকাল প্রাণ হারান অর্ধশত লেবানিজ। এমন অবস্থায় ইসরায়েলকে থামানোর দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছে তেহরান। অন্যদিকে লেবানন ভূখণ্ড থেকে ইসরায়েলকে উৎখাতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাশেম বলেছেন, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। উত্তর ইসরায়েলের আপার গ্যালিলিতে অবস্থিত সীমান্ত থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমাবর্ষণের পর ধোঁয়া উঠতে দেখা যায়। মধ্যরাত পর্যন্ত গোলাবর্ষণে প্রাণ হারান বহু লেবানিজ। পাল্টা আক্রমণ চালাতে থাকে ইরানপন্থী হিজবুল্লাহ যোদ্ধারাও। সংঘাত তীব্র হতে থাকলে নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র। পরে কাতারকে সাথে নিয়ে নতুন করে শুরু হয় মধ্যস্থতা। এক পর্যায়ে নতুন যুদ্ধবিরতির কথা বলা হয়, কিন্তু সংবাদ মাধ্যম বলছে তা কার্যকরের 1 মিনিট পরই ফের বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। একই সাথে দক্ষিণ লেবাননে প্রতিষ্ঠিত বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করছে না নেতানিয়াহু সরকার। আর এ কারণেই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েখিয়েল লেইটার দাবি করেন, হিজবুল্লাহ চুক্তি মেনে চললে সীমান্তেও শান্তি বজায় থাকবে। এদিকে মোহরম উপলক্ষে দেয়া এক ভাষণে হিজবুল্লাহ প্রধান শেখ নাঈম কাশেম বলেন, ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের কোনো অন্যায্য চাপের কাছে তারা আত্মসমর্পণ করবে না। হিজবুল্লাহকে ধ্বংস করার প্রকল্প ব্যর্থ হয়েছে। ইসরায়েলের পরিকল্পনাগুলো এখন অচল। আমাদের চূড়ান্ত বিজয়, অর্থাৎ লেবাননের শেষ ইঞ্চি ভূখণ্ড থেকে দখলদারদের সম্পূর্ণ ও স্থায়ীভাবে বিতাড়ন করা এখন অনিবার্য। ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল লেবাননেও যুদ্ধ বন্ধ করা, কিন্তু ইসরায়েলি বাহিনীর বেপরোয়া আচরণে ভেস্তে যেতে চলেছে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা। এমন অবস্থায় সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে আগামী 23 থেকে 25 জুন ওয়াশিংটনে পরবর্তী দফার লেবানন ইসরায়েল বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। নূরে জান্নাত, স্টার নিউজ। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে অবশেষে সুইজারল্যান্ডে বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পর্যায়ের বৈঠক। এরই মধ্যে মার্কিন দূত স্টিভ উইকফোর্ড এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে আগে থেকেই অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। চলতি সপ্তাহে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সই হওয়া 14 দফার অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তিটি একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেয়াই এর মূল বৈঠকের লক্ষ্য। এর আগে শুক্রবার সুইজারল্যান্ডে নির্ধারিত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার কথা ছিল। শেষ মুহূর্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স তার সুইজারল্যান্ডের সফর বাতিল করায় স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি আদৌ সম্ভব কিনা তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে উইটকফ এবং আরাকচির জেনেভা সফরের মাধ্যমে অচল অবস্থা নিরসনে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কূটনৈতিক সূত্র জানায়, ইরান মার্কিন সমঝোতা চুক্তির আওতায় আগামী 60 দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কারিগরি আলোচনা হবে। প্রতিশ্রুতি ভঙ্গ করলে ইসরায়েলকে ঐতিহাসিক পরাজয়ের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি সই হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর জেরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্পস সতর্ক করে বলেছে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তেহরানের অধিকার খর্ব বা লঙ্ঘন করলে দেশ দুইটিকে চড়া মূল্য দিতে হবে। সেই সঙ্গে শান্তি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা বিবৃতির পরিপ্রেক্ষিতে IRGC জানিয়েছে, দেশটির জনগণ এবং কর্মকর্তারা ইরানের নেতৃবৃন্দকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।
গত 5 দিনে প্রায় 1.44 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রায় 18 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে ইরান। সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ট্যাঙ্কার্স ট্র্যাকার্স এই তথ্য জানিয়েছে। ইরান এবং যুক্তরাষ্ট্র তাদের সংঘাতের অবসানের লক্ষ্যে একটি সমঝোতার স্মারক সইয়ের পর রপ্তানি এক লাফে বহুগুণ বেড়েছে। তেহরান জানিয়েছে গত 24 ঘন্টায় একাধিক ইরানি তেল ট্যাঙ্কার ওমান উপসাগর অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। আগামী দিনগুলোতে আরও ট্যাঙ্কার যাত্রা শুরু করবে বলে আশা তাদের। একই সাথে সমঝোতা স্মারকের অধীনে 60 দিনের আলোচনা চলাকালীন ইরান হরমুজ প্রণালী ব্যবহারে পরিকল্পিত ফি মওকুফ করেছে। তবে এজন্য যাতায়াত করতে ইচ্ছুক জাহাজগুলোকে পৌঁছানোর কমপক্ষে 48 ঘন্টা আগে ট্রানজিট আবেদনপত্র জমা দিতে নির্দেশনা দিয়েছে ইরানের নবগঠিত পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ PGSA। বৈশ্বিক সংস্থা জাতিসংঘেও আগ্রাসী মনোভাব দেখাচ্ছে ইসরায়েল। এবারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটার্নের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছেন ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানান। এক পর্যায়ে জাতিসংঘের বিশেষ দূত ভ্যানেসা ফ্রেজার হস্তক্ষেপ করেন, ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। তবে ড্যাননের অশোভন আচরণের মুখে পড়েন ফ্রেজার। তাকে চুপ থাকতে বলেন ড্যানন। এ সময় বলেন তিনি একটি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি, অথচ ফ্রেজার স্রেফ জাতিসংঘের একজন কর্মকর্তা। এই ঘটনাকে জাতিসংঘের কূটনৈতিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। ফ্রেজারের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এজন্য ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকে কালো তালিকাভুক্ত করার সম্ভাবনার কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। টানা 50 দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভের জেরে বলিভিয়ায় সংকট আরও তীব্র হওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ। এরই মধ্যে দেশজুড়ে চলমান অবরোধ ভেঙে পড়া আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সেনা মোতায়েন করা হয়েছে। সরকার বলছে, বিক্ষোভের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সরকার। দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন বলিভিয়ান ওয়ার্কার্স কনফেডারেশনের সঙ্গে সরকার একটি সমঝোতামূলক চুক্তি সইয়ের কয়েক ঘন্টা পরই পাঁচ জাতির উদ্দেশ্যে এক ভাষণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ক্রমবর্ধমান ডলার সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে শর্ত মেনে জ্বালানি ভর্তুকি বন্ধ করে দিলে সরকার বিরোধী বিক্ষোভের সূচনা হয়। দিনে দিনে তা সংঘাতের রূপ নেয়। প্রায় 2 মাস ধরে অবরোধের কারণে প্রায় $2 বিলিয়ন অর্থনৈতিক ক্ষতির কথা জানিয়েছে ন্যাশনাল চেম্বার অফ ইন্ডাস্ট্রি। আন্দোলনকারীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা সাবেক প্রেসিডেন্ট এবং বামপন্থী প্রভাবশালী নেতা ইভো মোরালেস বলেছেন, ট্রাম্প সমর্থিত সরকারের পরীক্ষা নেওয়ার সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি। বলিভিয়ার চাপারে অঞ্চলে আত্মগোপনে রয়েছেন এই মুহূর্তে। লন্ডনের উত্তরে 2টি ট্রেনের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় 100 যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় বিকেলে রাজধানীর প্রায় 100 কিলোমিটার দূরে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে 2টি ট্রেন দুর্ঘটনার শিকার হয়। এতে একটি ট্রেনের সামনের অংশ অন্য ট্রেনের পেছনের অংশের সঙ্গে ধাক্কা খায়। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। 11 জন অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছেন, 22 জন আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন, 56 জন সামান্য আহত হয়েছেন। উদ্ধার কাজে 20টিরও বেশি অ্যাম্বুলেন্স, 6টি এয়ার অ্যাম্বুলেন্স, বিপুল সংখ্যক কর্মী মোতায়েন করা হয়েছে। ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ভারতের নিট ইউজি 2026 পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে অভিনব বিক্ষোভ করেছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি CJP। বিক্ষোভকারীরা হাতে থালা চামচ নিয়ে অংশ নেন, যা 2020 সালে কোভিড মহামারীর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থালা বাজানোর আহ্বানকে ব্যঙ্গ করে ব্যবহৃত হয়েছে। CJPর প্রধান অভিজিৎ দীপকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করেন। তিনি অভিযোগ করেন, প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে সরকারের জবাবদিহি প্রয়োজন। পাশাপাশি নিট বিতর্কের সঙ্গে যুক্ত আত্মহত্যার ঘটনাগুলোর জন্য ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে। দিল্লির এই বিক্ষোভে বিভিন্ন রাজ্য থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এক্সামের পুনর্পরীক্ষা নিয়ে বিতর্কের শেষ নেই। এবারে পরীক্ষা বাতিল আর এই নতুন পরীক্ষায় ঘোষণার মাঝেই 37 দিনে ভারত জুড়ে ঘটে গেছে এক নির্মম ট্র্যাজেডি।
অনিশ্চয়তা, তীব্র মানসিক চাপ আর হতাশা সহ্য করতে না পেরে অন্তত 12 জন নিট পরীক্ষার্থী বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট যখন কোটি টাকার খেলায় মত্ত, তখন নিম্নবিত্তের স্বপ্ন ঝুলছে সিলিং ফ্যানের নিচে। এরই মধ্যে মণিপুরের পরীক্ষার্থীদের মানসিক যন্ত্রণার সাথে এবারে যুক্ত হয়েছে জাতিগত দাঙ্গা আর বুলেটের আতঙ্ক। ভারতের লাখ লাখ শিক্ষার্থীর কাছে নিট শুধু একটি ভর্তি পরীক্ষাই নয়, বরং চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় ধাপ। চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে একটি সিটের জন্য বছরের পর বছর কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীরা। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়ার পর সেই স্বপ্নে এখন অনিশ্চয়তার মেঘ। ৩রা মে এ বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল হয় প্রশ্ন ফাঁসের অভিযোগে। খুব অল্প সময়ের মধ্যেই আসে পুনর্পরীক্ষার তারিখ। তবে এত কম সময়ের ব্যবধানে নতুন করে পরীক্ষার প্রস্তুতি নেয়ার চাপ অনেক শিক্ষার্থীর জন্যই হয়ে ওঠে পাহাড় সম বোঝা। প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত চললেও এর প্রভাব পড়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। অনেক পরীক্ষার্থী দ্বিতীয় বা তৃতীয়বারের মতো নিটে অংশ নেন, কিন্তু পরীক্ষা বাতিল হওয়ায় তাদের আবার নতুন করে প্রস্তুতি নিতে হচ্ছে। এতে মানসিকভাবে ভেঙে পড়ছে শিক্ষার্থীরা। অনেকেই আত্মহত্যার মতো প্রাণঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন। এই যেমন রাজস্থানের 22 বছরের এক তরুণ, পরীক্ষা বাতিলের পর অনিশ্চয়তা ও বিষণ্ণতায় কেড়ে নেয় নিজের প্রাণ। প্রশ্ন ফাঁসের এই জাল বিস্তৃত ছিল রাজস্থানের শিকার থেকে মহারাষ্ট্রের লাতুর পর্যন্ত, আর এর মূল্য দিতে হচ্ছে শিক্ষার্থীদের। আহমেদাবাদের বহুতল বারান্দা থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারান 17 বছরের এক কিশোরী। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের 19 বছর বয়সী এক তরুণীরও হয় একই পরিণতি। গোয়া থেকে উত্তরাখণ্ড, গুজরাট থেকে তামিলনাড়ু, সবখানেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নিট পরীক্ষার্থীদের এই করুণ পরিণতির ঘটনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মাত্র 37 দিনে ভারত জুড়ে পুনর্পরীক্ষার ভয় আত্মহত্যা করেছে 12 জন শিক্ষার্থী। পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার শেষ শুধু এখানেই নয়। প্রশ্ন ফাঁসের ধাক্কা আর বাতিল হওয়া নিট পরীক্ষার মানসিক যন্ত্রণার সাথে এবার যুক্ত হয়েছে জাতিগত দাঙ্গা আর বুলেটের আতঙ্ক। ভারতের মণিপুরের পরীক্ষার্থীদের জন্য পরিস্থিতি যেন আরও জটিল। মেতেই, কুকিজো এবং নাগা এই ত্রিমুখী জাতিগত সংঘর্ষের আগুনে জ্বলতে থাকা রাজ্যটিতে নিট পরীক্ষার সিটে বসতে পরীক্ষার্থীদের পাড়ি দিতে হচ্ছে বন্দুক আর বারুদের পাহারা। কুকি প্রধান চারাচাঁদপুরের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতেও এবার শিক্ষার্থীদের নিতে হচ্ছে সামরিক বাহিনীর বিশেষ নিরাপত্তা। যে কোনো সময় দাঙ্গা বা সংঘাতের আতঙ্ক থাকলেও গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে। একদিকে প্রশ্ন ফাঁসের কারণে সিস্টেমের ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়া, অন্যদিকে রাজপথের বুলেটের ভয়। 21 জুন নিটের পুনর্পরীক্ষায় এই অনিশ্চয়তা, ভয় ও ঝুঁকি নিয়েই বসতে হচ্ছে পরীক্ষার্থীদের। কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, ভারতে নিট ইউজি 2026 পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে অভিনব বিক্ষোভ করছে ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। जितने भी लोगों ने नाम लिखवाया है सबको मौका मिलेगा। दिन बहुत लंबा है, अभी तो शुरुआत हुई है आंदोलन की। तुम सबका प्लेटफॉर्म है, सबको बोलने का मौका देंगे। यही है, कहीं नहीं जाएंगे। विकास भाई जयपुर से 2 मिनट अपनी बात रखेंगे, उसके बाद एक एक करके हम सबको बोलने का मौका देंगे। हेलो साथियों, आप सभी को नमस्कार। मैं विकास आपके बीच अपना सहयोग, अपना योगदान देने के लिए आया हूं। एक बार सभी मेरे साथ क्रांति का इस्तेमाल करेंगे। इंकलाब, 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 वंदे वंदे भारत माता की।
साथियों, मैं हिंदी साहित्य का विद्यार्थी हूं, तो हमारे हिंदी साहित्य के अंदर एक लेखक हुए हैं दुष्यंत। उनकी दो रचनाएं हैं, उनकी दो गजलें हैं। आज के इस आंदोलन को देखते हुए मैं वो गजलें आपके सामने प्रस्तुत करता हूं। आज की राजनीति और आज के जो हालात हैं, इन हालातों को लेकर के ये गजलें बहुत ही शानदार तरीके से लिखी हुई हैं। भूख है तो सब्र कर, रोटी नहीं तो क्या हुआ। भूख है तो सब्र कर, रोटी नहीं तो क्या हुआ। आजकल दिल्ली में है ज़ेरे बहस ये मुद्दा। भूख है तो सब्र कर, रोटी नहीं तो क्या हुआ। गिड़गिड़ाने का यहाँ कोई असर होता नहीं। गिड़गिड़ाने का यहाँ कोई असर होता नहीं। आह भरकर वक्त दुआ दो, पेट भर कर गालियां। भूख है तो सब्र कर, रोटी नहीं तो क्या हुआ। ऐसा लगा? तो साथियों, ये दिल्ली के जो हालात है, ये आज के ये हैं। हमारे साथ अन्याय होता है। দর্শক, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি সিজেপির বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালব্রেট রোডের ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর পাশে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে প্রায় ৩৮,০০০ মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। মোদীর আগমনের আগেই কলকাতার তারকেশ্বর মন্দির সহ রাজবাড়ি গেরুয়া রঙে সাজানো হয়েছে। কলকাতা থেকে সরকারি বেসরকারি মিলিয়ে ১২৫টি স্কুলের শিক্ষার্থীরা যোগ অনুষ্ঠানে ডাক পেয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, যোগ দিবসের নানা আয়োজনকে ঘিরে ব্যস্ত এই সড়ক ৭ দিন ধরে বন্ধ থাকবে। এদিকে জনগণের চলাচলের অসুবিধার কথা বলে গত ঈদুল আজহায় এই সড়কে নামাজ পড়ার অনুমতি বাতিল করে দেয় বিজেপি সরকার। এবারে ১ সপ্তাহ বন্ধ রেখে কর্মসূচি পালন নিয়ে সরকার সমালোচনা করছেন বিরোধীরা। দর্শক, এসব বিষয়ে আরও তথ্য জানবো। যুক্ত হচ্ছে সহকর্মী সুজিত দুয়ারের সঙ্গে। সুজিত, এই যোগ দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড ৭ দিন ধরে বন্ধ রাখার সিদ্ধান্তে সরকার সমালোচনার মুখে পড়েছে। সব মিলিয়ে কি তথ্য রয়েছে জানাবেন? আপনাকে জানিয়ে রাখি, এই যে হচ্ছে রেড রোড, যে রেড রোডে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগের অনুষ্ঠান করবেন, এবং এই যে যোগের অনুষ্ঠান রয়েছে, সেই যোগের অনুষ্ঠান ঘিরে কিন্তু ইতিমধ্যেই কড়া নিরাপত্তার ছবি আমাদের ধরা পড়েছে। এবং যেমন এসপিজি কমান্ডাররা রয়েছে, তেমনি এনএসজি কমান্ডার রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা তারা কিন্তু রয়েছে। তারা বিভিন্ন ভাবে তারা নিরাপত্তা খতিয়ে দেখছেন। এই যে রেড রোড চত্বর রয়েছে, রেড রোড চত্বরে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। গত ৭ দিন ধরে রাস্তার যান নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ এই রাস্তার যান নিয়ন্ত্রণ কোনোভাবে তারা অন্য যান ঢুকতে দেবে না, এমনটা বলেছেন। এবং পাশাপাশি আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই রোড থেকেই কিন্তু, এখান থেকেই কিন্তু ঢুকবেন। এই যে মঞ্চ করা হয়েছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই যে এখান থেকেই কিন্তু ঢুকবেন, এবং কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু আসবেন এবং খতিয়ে দেখতে আসবেন পরিস্থিতি, যে নিরাপত্তা কতটা রয়েছে। পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলবেন এবং বিষয়টি খতিয়ে দেখবেন। এবং রেড রোড যে ৭ দিন ধরে বন্ধ রয়েছে, পাশাপাশি একেবারে যে যোগার যে অনুষ্ঠান চলবে, সেই জায়গার পাশ থেকেই কিন্তু আমি দেখানোর চেষ্টা করব, এই গাড়িগুলো কিন্তু চলছে। অর্থাৎ একেবারে রোডের কাছ থেকে যে গাড়িগুলো, সেই গাড়িগুলো কিন্তু চলছে, এবং যে কড়া নিরাপত্তার ছবি সেটা কিন্তু আমাদের ধরা পড়ছে। তামান্না। দুয়ারি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে সুজিত দুয়ারি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি সেখান থেকে খবরাখবর জানাচ্ছিলেন। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।